চুরি, দুর্নীতি, ডিএ মামলা, ওবিসি মামলা, আরজিকর কাণ্ড, হিন্দুত্ব, হিন্দু বিরোধী এরকম প্রবল একাধিক রাজনৈতিক ইস্যুতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রাণ কার্যত ওষ্ঠাগত হয়ে গেছে, তখন খেলা ঘোরাবার জন্য, দৃষ্টি ঘোরাবার জন্য তিনি ময়দানে নেমে পড়েছিলেন ভুতুড়ে ভোটার নিয়ে। কিন্তু সেই ভুতুড়ে ভোটার কাণ্ড নিয়ে খেলতে গিয়ে গত কয়েকদিনে তিনি বুঝে গেছেন যে খুব ভুল জায়গায় তিনি খেলছেন। আর এই জন্য গতকাল থেকে যা যা ঘটনা ঘটলো তাতে বলা যেতে পারে একের পর এক সেম সাইড গোল খেয়ে গেল তৃণমূল কংগ্রেস, সেম সাইড গোল খেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভুতুড়ে ভোটার কাণ্ড নিয়ে কাল থেকে দুটো খবর মারাত্মক ভাইরাল হয়েছে। প্রথম খবরটা গতকালই আপনাদের জানিয়েছিলাম যে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি গঠন করে দিয়েছিলেন, যে কমিটির দ্বিতীয় নামই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কমিটির গতকাল একটি বৈঠক ডাকা হয়েছিল। সুব্রত বক্সী, তৃণমূলের রাজ্য সভাপতি, তিনি সেই বৈঠকটি ডেকেছিলেন। আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি, বরং পাল্টা তিনি আর একটা বৈঠকের কথা পরবর্তীকালে করবেন বলে ঘোষণা করে দিয়েছিলেন। আর সেই জায়গা থেকেই প্রশ্ন উঠে গিয়েছিল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কি কোনো গুরুত্ব নেই? তাহলে এই যে কমিটি করে দিয়েছেন তার কোনো গুরুত্ব নেই? আর নাকি এখানে এই যে পিসি ভাইপোর যে ব্যাপারটা আছে সেটা নিয়ে নতুন করে কিছু করা হচ্ছে? আর এর পাশাপাশি যেটা সবথেকে ইন্টারেস্টিং হয়েছে সেটা হচ্ছে এই খবরটা। বক্সির বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই মমতার স্থগিতাদেশ, কমিটি গঠন করবেন তিনি। কি হয়েছে গতকাল? গতকাল যে ঘটনাটা ঘটেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি, কিন্তু বাকি অন্যান্যদের নিয়ে সুব্রত বক্সী একটা বৈঠক করেছিলেন এবং সেই বৈঠক করার পর একটা দল গিয়েছিল নির্বাচন কমিশনে দেখা করতে এবং সেখানে এই ভুতুড়ে ভোটার নিয়ে তাদের যে অভাব অভিযোগ আছে সেই সব নিয়ে জানাতে। আর তার পাশাপাশি এবার তো এটা রাজ্য স্তরের কমিটি ছিল, যে ৩৬ জনের কমিটি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সুব্রত বক্সী যেটা করেছিলেন, এবার জেলা ধরে ধরে একটা তিনি কমিটি তৈরি করে দিয়েছিলেন। তাদের কাজ হবে তারা যাবে, গিয়ে বিভিন্ন জেলা থেকে এই ভুতুড়ে ভোটারগুলো তারা ধরবেন এবং তারা এই রাজ্য কমিটিকে রিপোর্ট দেবেন, যেটা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে এবং তারপর নির্বাচন কমিশন বা অন্যান্য কাজ করবে। তো সুব্রত বক্সী সেই কমিটি গঠন করে দেওয়ার পর কয়েক ঘন্টা যেতে না যেতেই মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি হুট আউট করে দিলেন। বললেন এইসব কমিটির কোনো রকম কোনো ব্যাপার নেই, ভবিষ্যতে তিনি এই কমিটি গঠন করে দেবেন। আর এখানেই প্রশ্ন উঠছে কেন? কেন যখন প্রশ্ন উঠছে, অবভিয়াসলি তৃণমূলের তরফ থেকে তো তার একটা ব্যাখ্যা আসছে। অনেকেই বলছেন যে এই যে জেলা ওয়াইজ যে কমিটি করা হয়েছিল সেই বিভিন্ন কমিটিতে সাংসদদের রাখা হচ্ছিল। এবার বাজেটের দ্বিতীয় যে অধিবেশন আসছে সেই অধিবেশনে সব সাংসদরা নাকি তুমুল ব্যস্ত হয়ে পড়বেন। সুতরাং তারা এইসব কমিটিতে টাইম দিতে পারবেন না, এইসব কাজে টাইম দিতে পারবেন না। সেই জন্য এই কমিটি বাতিল করে দেওয়া হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, যদি কিছু সাংসদের থাকার জন্য এই কমিটিগুলোতে অসুবিধা হয়, তাহলে সেই সব সাংসদের রিপ্লেসমেন্ট নিয়ে চলে এলেই হতো। বা সেই কমিটিগুলোকে আপাতত স্থগিত করে দিয়ে বাকি কমিটির কাজ করতে দেওয়া হতো। বাকি সমস্ত কমিটি একসঙ্গে কেন বাতিল করে দেওয়া হলো? তাহলে এটা ঢপের চপ কারণ, এই জায়গাটা কিছু হচ্ছে না। আর এখানেই একটার পর একটা যে কারণগুলো উঠে আসছে সেটাতে বলা যেতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সেম সাইড গোল খেয়ে গেছেন। তিনি যে দৃষ্টি ঘোরানোর খেলা খেলতে গেছেন সেখানে আসলে তারই পরাজয়টা চোখের সামনে জ্বলজ্বল করছে। তিনি বুঝে গেছেন আর তাই লেজে গোবরে হয়ে গিয়ে তিনি ঠিক কি করবেন তিনি নিজেই ভেবে পাচ্ছেন না। কেন? দেখুন, প্রথম কথাই বিজেপি বলছে যে এই যে ভুতুড়ে ভোটারের তৃণমূলের অভিযোগ, এটাই তো ভিত্তিহীন। কেননা তারা নির্বাচন কমিশনে গেছে এবং নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেছে যে একই এপিক নাম্বারে বিভিন্ন জায়গায় ভোটার কার্ড পাওয়া যাচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে দেখুন, এই যে এপিক কার্ডের সিরিজটা হয় এটা সংশ্লিষ্ট রাজ্যের যিনি সিইও আছেন তিনি এটা নির্ধারণ করেন। ফলে এক রাজ্যের এপিক নাম্বারের সঙ্গে অন্য রাজ্যের এপিক নাম্বার মিলে যেতে পারে। যেরকম আধার কার্ড, পাসপোর্ট, প্যান, এই যে আমাদের নাম্বারগুলো আছে এগুলো ইউনিক নাম্বার সারা ভারতবর্ষ জুড়ে। সুতরাং এক নাম্বারে দুটো নাম থাকবে না। কিন্তু এপিক নাম্বারকে যে ইউনিক হতে হবে এই ক্রাইটেরিয়া কোনোদিনই নির্বাচন কমিশনে ছিল না। সুতরাং সেই জায়গা থেকে এই কনফিউশনটা এসেছে। এটার মানে ভুতুড়ে ভোটার এমনটা কিন্তু নয়। এবং এই জায়গা থেকে তৃণমূল যে দাবিটা করছে যে সমস্ত এপিক নাম্বারকে ইউনিক করতে হবে, সেই জায়গায় নির্বাচন কমিশন বলছে তারা ভেবে দেখবে। ফলে বিজেপি বলছে আগামী দিনে যদি সত্যি এই এপিক নাম্বারকে ইউনিক নাম্বার করে দেওয়া হয় তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। রাজ্যের সঙ্গে রাজ্যের যে এপিক কার্ড মিলে যাচ্ছে সেই ঝামেলাটা থাকবে না। তাহলে তৃণমূলের বলার মতো জায়গা আর কি থাকবে? অন্যদিকে নির্বাচন কমিশন যখন জিজ্ঞেস করছে যে গত ৭ দিন ধরে আমাদের বিভিন্ন নেতা মন্ত্রী সবাই তো লাফিয়ে ঝাঁপিয়ে অনেক কাণ্ড করলেন, এত ভোটার খুঁজে পেয়েছি, অত ভোটার খুঁজে পেয়েছি, এক্স্যাক্টলি কতখানি ফিগার খুঁজে পেয়েছেন এখনো অব্দি এরকম ভুতুড়ে ভোটার সেম এপিক নাম্বারে?
সেই এক্সাক্ট নাম্বারটা আমাদের দিন। সেই নাম্বার নাকি তৃণমূল কংগ্রেস জমা করতে পারেনি। অর্থাৎ তারা যতটা এই অনুপ্রাণিত মিডিয়া দিয়ে প্রচার এবং প্রসার করার চেষ্টা করছে, বাস্তবের সঙ্গে তার কোনো রকম কোনো ভিত্তি নেই। এবার ২ নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে, হাড়ে টের পাচ্ছেন যে খেলাটা কোথায় ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে এতদিন ধরে বিজেপি অভিযোগ করে আসছিল যে এখানে জল মিশিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রচুর জাল ভোটার ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা বেসিক্যালি রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদেরকে নিজেদের ভোট ব্যাংক বানিয়ে দিয়েছে। এবং বিজেপির এই অভিযোগের যে সারবত্তা আছে সেটা রিসেন্ট টাইমে বাংলাদেশ পরিস্থিতিতে দেখা গেছে পশ্চিমবঙ্গে একই ভোটারের দুটো বিধানসভা, পশ্চিমবঙ্গেরই দুটো বিধানসভায় নাম উঠেছে। কিন্তু আসলে বাংলাদেশ অনুপ্রবেশকারী জঙ্গি এবং তাকে কেরালা থেকে ধরতে পারা গেছে। এরকম একাধিক উদাহরণ কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া গেছে। তার মানে বিজেপি এতদিন যে অভিযোগটা করছিল সেটা সারবত্তা রয়েছে। এবার বিজেপি হচ্ছে প্রধান বিরোধী দল। কিন্তু এই রাজ্যের শাসক দল তারাও এই ভোটার তালিকা নিয়ে একটা অভিযোগ জানিয়েছে যে সেখানে ভুতুড়ে ভোটার আছে। ফলে নির্বাচন কমিশনকে তারা চ্যালেঞ্জও করে দিচ্ছে, সর্বভারতীয় স্তরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ঘটনাটাকে। আর তাই নির্বাচন কমিশন এবার যেটা করবে, তারা সাফাই অভিযানে নামবে। ভোটার তালিকা থেকে যত ভুতুড়ে, যত জল জাল ভোট আছে সমস্ত কিছু তারা সাফাই করবে। আর এই জিনিসটা যদি করে, আল্টিমেটলি কার কপালটা পুড়বে সেটা কি আর নতুন করে বলে দেওয়ার আছে? তার ফলে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে লোকসভায় গিয়ে নিজের শাল ছুঁড়ে দিয়েছিলেন, কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, চিৎকার চেঁচামেচি করে সাসপেন্ড হয়েছিলেন যে এই পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে, সেগুলোকে তাড়াতে হবে। তিনি ক্ষমতায় আসার পর চুপ করে গেছেন এবং বিজেপির অভিযোগ যে ওই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ ছিল ক্ষমতায় আসার পর, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হয়ে গেছেন এবং তাদের ওই জাল ভোট, ভুতুড়ে ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন। না হলে মার্জিনটা এরকম হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তাহলে একদিকে যখন শাসক দল, একদিকে যখন প্রধান বিরোধী দল এবং এই রাজ্যের যে তৃতীয় শক্তি রয়েছে অর্থাৎ বামফ্রন্ট কংগ্রেস, সবাই মিলে অভিযোগ করছে যে এখানে ভুতুড়ে ভোটার আছে, তাহলে এবার কিন্তু র‍্যান্ডম বুলডোজার চলবে এবং সেই বুলডোজার চলবে ভোটার তালিকার উপরে, সাফাই অভিযান হবে। আর সেই সাফাই অভিযান হলে দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় কি শান্তিতে ঘুমোতে পারবেন ২৬-এর নির্বাচনের আগে? তাই তিনি সবকিছু এবার থামথুম করে দিতে চাইছেন। এই প্রশ্নটা উঠে যাচ্ছে। ৩ নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করে দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে ভুতুড়ে ভোটার আছে সেটা তো একটা ফ্যাক্টর বটেই, তার পাশাপাশি এখানে জাল ভোট দেয়া হয়। মৃত সঙ্গীত শিল্পী স্বর্গ থেকে নেমে এসে তৃণমূলের কল্যাণে, তৃণমূলের পক্ষে ভোট দিয়ে চলে যায়। এই জায়গাটাকে স্টপ করতে হবে। আর এই জায়গাটা স্টপ করতে গেলে কি হবে? আধার কার্ড, এপিক কার্ডের সঙ্গে আধার কার্ডের ম্যাপ করিয়ে দাও এবং এবং যখন ভোট দিতে যাবে মানুষ, তার বায়োমেট্রিক করো, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং রেটিনা এই দুটোকে চেক করো। তাহলে ওই এক বুথ থেকে অন্য বুথে বা ভোট ম্যানেজার, ভোট লুটেরা যাদেরকে ময়দানে নামিয়ে এই খেলাটা ঘুরিয়ে দেয়, সেইটা বন্ধ করে দিতে হবে। এবার শুভেন্দু অধিকারী এত জোর দিয়ে বলছেন, তার মানে তিনি কি এটার কোনো প্ল্যান বানাননি? তিনি এই জিনিসটা কি তার কেন্দ্রীয় নেতৃত্বের কানে দেননি? আর কেন্দ্রীয় নেতৃত্ব যদি সিদ্ধান্ত নিয়ে নেয় যে হ্যাঁ এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, নির্বাচন কমিশনারের উপর কি তারা চাপ বাড়াবেন না? আর সত্যি, সত্যি যদি সেই বায়োমেট্রিকটা হয়ে যায়, এপিক আধার লিঙ্ক হয়ে যায় এবং কেউ নিজের ভোট ছাড়া অন্যের ভোট দিতে পারবে না, এমন সিচুয়েশন হয়ে যায়, কার কপাল পুড়বে? সেই ভেবেই কি মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে যাচ্ছেন? এইসব ভুতুড়ে ভোটার ধরার যে নাটক সেসব বন্ধ করে দিচ্ছেন? প্রশ্ন উঠছে। ৪ নম্বর যেটা সবথেকে আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কালকে সুব্রত বক্সী বৈঠক ডেকেছিলেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি। তিনি আলাদা করে আবার বৈঠক ডেকেছেন এবং সেই সবের কারণে যেটা মাঠে ময়দানে শোনা যাচ্ছে, যারা অভিষেকপন্থী তৃণমূলে, তারা এই ভুতুড়ে ভোটার ধরতে কেউ ময়দানে নামেননি। তারা চুপচাপ বাড়িতে বসে আছেন এবং এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস একটা অনৈক্যের ছবি সাধারণ মানুষের সামনে তুলে নিয়ে আসছে। দেখুন, এমনিতেই তৃণমূল কংগ্রেসের যারা নেতাকর্মী, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেন, যারা গায়ের জোরে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন এলাকা, মানুষ চুপ করে আছে তাদের কথা ছেড়ে দিন। কিন্তু যারা এমনি কর্মী সমর্থক সত্যিই ভালোবেসে দলটা করেন, তাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, তারা কিন্তু সাধারণ মানুষকে ফেস করতে পারছে না। তার কারণ হচ্ছে মানুষের কাছে গেলেই মানুষ প্রশ্ন করছে, এই যে পার্থ, বালু এরা সব জেলে গেছে, যতই বলা হোক রাজনৈতিক প্রতিহিংসা, হ্যাঁ রে এদের কোটি, কোটি টাকার বান্ডিলটা পাওয়া গেল কোথা থেকে? কি করে এত টাকা কামালো? সেই প্রশ্নের উত্তর তারা দিতে পারছেন না। আরজিকর কাণ্ড সহ সারা রাজ্যে যে নারী নির্যাতনের ঘটনা চলছে, যখন মানুষ সেই নিয়ে প্রশ্ন করছে, হ্যাঁ রে তোরা এই জিনিস করছিস, তারা গিয়ে উত্তর দিতে পারছে না। এই যে বিভিন্ন ছেলে মেয়ে, আমাদের মানে ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে, তারা রাস্তায় বসে আছে, তাদের চাকরিগুলো দুহাতে লুটে পুটে বিক্রি করে দিয়েছে, সেই নিয়ে মানুষ প্রশ্ন করছে, এরা উত্তর দিতে পারছে না।
দিয়ে দিচ্ছিস না কেন? তো দিতে পারছে না। বাম আমলে ২,০০,০০০ কোটি টাকার দেনা ছিল বলে তোরা লাফালাফি করতিস। আর আজকে ৬,০০,০০০ কোটি টাকার দেনায় নিয়ে চলে গেছিস। খেলা-মেলা, উৎসবে, মৎসবে টাকা উড়াচ্ছিস। আর রাজ্যের কোনো উন্নয়ন নেই, রাজ্যে কোনো শিল্প নেই। বছরের পর বছর ওই বিজিবিএস গালভরা নাম দিয়ে করছিস। শিল্প কোথায় আসছে? এই তোলাবাজি, কাটমানি চলছে। ও দিতে পারছে না। ফলে এই সমস্ত জায়গা থেকে ফোকাস ঘোরাতে এই ভুতুড়ে ভোটার ধরার নামে কর্মী সমর্থকদের ময়দানে নামানো। যে দেখো আমরা ঐসব নিয়ে কথা বলতে আসিনি। আমরা তো কথা বলতে এসেছি তোমাদের এখানে কোন রকম বিজেপি নির্বাচন কমিশন শয়তানি করছে কিনা সেই জায়গাটা দেখতে। কর্মীদের একদম ঐক্যবদ্ধভাবে ময়দানে নামাবে, মানুষের কাছে আবার তৃণমূল হাওয়াটা উঠবে সেই জন্য। কিন্তু সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় অভিষেকপন্থীরা মাঠেই নামছে না। ফলে একটা অনৈক্যের ছবি আসছে। মানুষ এখন মুখ টিপে হাসতে শুরু করেছে যে, "বাবা তোদের মধ্যে এইরকম গন্ডগোল, তোরা ভোটে জিতবি কি করে?" ফলে সেই অনৈক্যের ছবি যদি আরো প্রকট হয়ে যায়, খেলার আগেই তো খেলা শেষ হয়ে যাবে। সেই জায়গা থেকেও কি স্টপ করছে? এবার আ সবথেকে বড় কথা আরেকটা পয়েন্টও উঠে আসছে এখানে। সেটা হচ্ছে যে এই যে এত ভুতুরে ভোটার বলে বলা হচ্ছে এবং তৃণমূল নাকি ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে। ফিরহাদ হাকিম থেকে শুরু করে দাপুটে নেতামন্ত্রী সকলেই ময়দানে নেমে গেছে এবং তারা একটা তালিকা দিচ্ছে। এবার সেই তালিকাটা দিলেই যে তাদের ক্যানসেল হয়ে যাবে এমন তো নয়। ফাইনালি এটা ক্যানসেল হবে কি হবে না এই জায়গাটা তো নির্বাচন কমিশনের উপর ডিপেন্ড করছে। এবার দেখা যদি যায় যে যাদের তালিকা দিচ্ছে আদতে সেগুলো একটাও ভুতুড়ে ভোটার নয়, একদম তথ্য প্রমাণ দিয়ে যদি সেগুলো নির্বাচন কমিশন সামনে নিয়ে আসে, উল্টে এত কিছু তৃণমূল স্ক্রুটিনি করার পর একটা ব্যাপক অংশের জাল ভোট এখনো রয়ে গেছে, সেইগুলো ক্যানসেল হচ্ছে এবং সেগুলো হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। তাহলে আগামী দিনে বিজেপি ছিঁড়ে খাবে তো এটা নিয়ে। এবং এটা নিয়ে যখন প্রচারে ঝড় তুলবে, মানুষের কাছে কি এটার জন্য আলাদা করে প্রমাণ দিতে হবে? এতদিন কি হয়েছে মানুষ কিছু দেখে না, বোঝে না? তখন কি হবে? অর্থাৎ ভুতুড়ে ভোটার নিয়ে এই যে এত বাজার গামানোর চেষ্টা হচ্ছে আল্টিমেটলি তাতে মুক্তি পড়বে। আর তাই সেই সমস্ত কিছু করে এই কমিটি সুব্রত বক্সী সেটাকে ক্যানসেল করে দিতে হলো। এবার প্রশ্নটা হচ্ছে এইখানেই, সুব্রত বক্সী তিনি কি নিজে থেকে এই কমিটি করে ফেলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একবার কনসাল্ট করেননি? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইমারি অ্যাপ্রুভাল ছিল, তারপর সেই কমিটি আসার পর সেটাকে ক্যানসেল করতে বাধ্য হয়েছেন। এবার এইখানেই আরেকটা সেম সাইড গোলের গল্প উঠছে। কোন সেম সাইড গোল? বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সুব্রত বক্সী যে মাথার উপর উঠে এত কিছু করছেন এইটা তিনি এবং তার পন্থীরা মেনে নিতে পারছেন না। আর সেই জন্যই চাপে পড়ে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাকে কয়েক ঘন্টার মধ্যে ক্যানসেল করে দিতে হয়েছে। এই তত্ত্বটা কিন্তু বিজেপি বলতে শুরু করে দিয়েছে, বিরোধীরা বলতে শুরু করে দিয়েছে এবং তার সঙ্গে প্রমাণ হিসেবে তারা বলছেন যে দেখুন এই দলটায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারে কিন্তু সরকার তো চালাচ্ছে অভিষেক ব্যানার্জি। তিনি যেটা বলেন সেটাই শেষ কথা। কেননা এর আগে ফিরহাদ হাকিম ওই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সেখানে পার্কিং ফি বাড়িয়ে টাড়িয়ে অনেক কিছু করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপ দিয়েছিলেন, সমস্ত কিছু উইথড্র করে নিতে হয়েছিল। এর আগে আরজিকর কাণ্ড নিয়ে দলের একটা লাইন ছিল। সেই লাইনের এগেইনস্ট এ কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে কিচ্ছু করতে পারেনি। সো কল্ড সাসপেন্ড অনেক দূরের কথা, সেই লাইনই স্ট্রিক আছে। এবার তারপরে এই ভুতুড়ে ভোটার নিয়ে যেসব হচ্ছে সেখানে মিটিং ডাকলো, মিটিং এও তিনি গেলেন না। উল্টে তিনি মিটিংটা ডেকে ফেললেন। এই যে অবস্থান, এখান থেকে তো বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে দলের কন্ট্রোলটা অভিষেক ব্যানার্জির হাতে। মমতা ব্যানার্জির হাতে তো তাহলে রয়েছে পেন্সিল। এই প্রচারটা কিন্তু বিরোধীরা বিজেপি খুব তীব্রভাবে কালকের পর থেকে এই কয়েক ঘন্টার মধ্যে কমিটি ক্যানসেল করার পর থেকে তুলতে শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাই যেদিকেই দেখুন আল্টিমেটলি কিন্তু সেম সাইড গোল হয়ে গেছে এবং এই যে দৃষ্টি ঘোরানোর জন্য বিভিন্ন ইস্যু যেটাতে একদম রাজনৈতিকভাবে ল্যাজে-গোবরে হতে হচ্ছিল, এই রাজ্যের হিন্দুরা ইউনাইটেড হচ্ছিল এবং ২০২৬ গিয়ে সেই অঙ্কেই ভোটটা হবে এটা বুঝতে পেরেছিলেন বলে সেই খেলা ঘোরাবার জন্য একটা নতুন অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা কার্যত বুমেরাং হয়ে গেল এবং সেই জন্য পরপর গোলের পর গোল খেয়ে যেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে। ফলে ২০২৬ এর আগে তার যে বিড়ম্বনা বাড়ছে বই কমছে না, সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভুতুড়ে ভোটার ধরার এই নতুন নাটক নিয়ে? সত্যিই কি এই ভুতুড়ে ভোটার ধরা নিয়ে আন্তরিক? নাকি সমস্ত ইস্যু চাপা দেওয়ার জন্য এই চেষ্টাটা হয়েছিল আর সেই চেষ্টা করতে গিয়ে তিনি বুঝে গেছেন কত বড় ভুল করেছেন আর সেই জন্যই তড়িঘড়ি সমস্ত কিছু এখন আবার তাকে ক্যানসেল করে দিতে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।